কিশোর বয়স খুব চ্যালেঞ্জিং একটা বয়স। আর এই বয়সে বাচ্চা যদি কোনো বাসায় থাকে, সেই বাড়ির প্যারেন্ট যারা আছেন তাদের মতো চ্যালেঞ্জে আর কেউ নেই। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিশোর বয়সীদের প্যারেন্টিং এ প্রতিবন্ধকতা ও করণীয়। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন খাদিজা মৌরি। তিনি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল এবং ট্রেনার। মৌরি, স্বাগতম তোমাকে। আমাকে এখানে ডাকার জন্য। কেমন আছো? আচ্ছা, ভালো আছি। আমরা কিশোর বয়স নিয়ে আসলে আজকে কথা বলতে বসেছি। শুধু কিশোর বয়স না, কিশোর বয়সীদের বাবা মা যারা, আমরা স্পেসিফিকলি তাদেরকে আজকে ফোকাস করতে চাই। তোমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদেরকে বলো। আমরা তো আসলে অনেক রকম উদাহরণ এখন সমাজে দেখেছি এবং দেখি কিশোর বয়সটা সত্যিই একটা অস্থির বয়স, খুব আনস্টেবল একটা বয়স, এবং সেই আনস্টেবিলিটির সাথে অ্যাডজাস্ট করা, সেই ফ্রিকোয়েন্সিটা ধরতে পারা, সেটা প্রথম একটা চ্যালেঞ্জ থাকে। এবং তাদের যে মুড সুইং, তাদের প্রবলেমগুলো তোমার কাছ থেকে আগে শুনবো যে তাদের জার্নিটা কেমন হয়। সেখানে বাবা মাদেরকে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। অসংখ্য খুব চরম এক্সাম্পলস আছে যেগুলো আমরা উক্তি করে না বলি। তো তোমার দৃষ্টিকোণ থেকে অ্যাজ আ প্রফেশনাল তুমি কেমন দেখো এই প্যারেন্টসদের অবস্থা, সেটা যদি একটু বলো। থ্যাংক ইউ সো মাচ আপু, এত চমৎকার একটা টপিক এখানে আনার জন্য, কারণ এটা খুবই সময় উপযোগী একটা বিষয় আমার মনে হয় এখনকার দিনে। তো আসলে প্যারেন্টিং এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, আই মিন যারা কিশোর কিশোরী, এই বয়সের জন্য আসলে খুবই, এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিশোর কিশোরীদের বাবা মা যারা, ওনাদের প্রায় আমি একটা কথা শুনি যে ওনারা বলেন যে আমার সন্তানকে তো আমি আগে দেখতাম যে খুব চমৎকার ভাবে আমি যা বলতাম আমার সব কথা মেনে নিত, সব কথা শুনতো। ইদানিং কি যেন হয়েছে, আমার কোনো কথা শোনে না, আমার সাথে কোনো কথা বলে না, রুমের মধ্যে একা একা থাকে, দরজা বন্ধ করে রাখে, আমার সাথে একেবারেই কমিউনিকেট করে না, বাসার কারোর সাথে কথা বলে না। এই যে আমরা বিষয়টা দেখছি, এই অভিযোগটা আমরা কম বেশি প্রতিটা প্যারেন্টের মধ্যেই আমরা পেয়ে থাকি। তো এর কারণটা কি? তখন বাবা মাকে এটা বলা যে কি মনে হয় যে বাবা সন্তান কেন আপনার সাথে এমন করছে, তখন ওনারা এটা মানতে নারাজ যে সন্তানটা আসলে বড় হচ্ছে, তার একটা নিজের জগৎ তৈরি হচ্ছে, তার নিজের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। কেননা আমরা জানি কিশোর কিশোরী এই বয়সটা হচ্ছে একটা মানুষের জীবনের সব থেকে সেন্সিটিভ এবং খুবই ক্রুশিয়াল একটা সময়। এই সময় সে বুঝে উঠতে পারছে না যে সে কি না বড় না সে ছোট। কেননা যখন দেখা যায় যে বাবা মা বা আত্মীয় স্বজন যে বাসায় যেই আসে, কেউ যদি গল্প করতে থাকে, তখন সে যখন এর মাঝে গিয়ে পড়ে, তুমি এখান থেকে যাও, এখন আমরা তোমার সাথে কথা বলবো না, কারণ এটা বড়দের টপিক। বাচ্চাটা বুঝলো যে সে এখনো ওই বয়সে পৌঁছায়নি যেখানে তাকে নিয়ে এই কথাগুলো বলা যায়। আবার যখন সে নিজেকে একেবারে ছোট বাচ্চারা যখন আসে, তাদের সাথেও নিজেকে সে মিলাতে পারে না। তো এই যে একটা দোদুল্যমান অবস্থা, একটা কনফিউশন তৈরি হচ্ছে তার মধ্যে, আমি আসলে কে, আমি কি বড় না আমি ছোট। তখন দেখা যায় সে নিজেকে তার জগতে আটকে রাখে, তার মতো তার ঘরের মধ্যে সে আটকে থাকে। যদিও এই বয়সে এত বেশি প্রশ্ন থাকে তাদের ভেতরে, কারণ তাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেস গুলো আমরা তখন দেখতে পাই, তাদের হরমোনাল চেঞ্জেস গুলো হয়, এবং সোসাইটিতে তারা তাদের বিলঙ্গিংনেস নিয়ে তারা অনেকটা ক্রাইসিসে থাকে যে আমি আসলে কোথায় বিলং করি, যেটা আমি একটু আগেই বললাম যে সে কি বড়দের গ্রুপে থাকবে না সে ছোটদের গ্রুপে থাকবে। তখন কি হয়, তখন দেখা যায় যে সে শুধুমাত্র তার যে সার্কেলটা আছে, তার যে বন্ধু থাকে, সহপাঠী থাকে, তাদের সাথেই সে মেশে। এবং যদি দেখা যায় যে এই ধরনের মানুষরা যদি ঠিক না, আসলে দেখা যায় যে যখন আমি এই ধরনের মানুষের সাথে মিশি, তখন আমি কিন্তু প্রপার গাইডেন্সটা পাই না যে আমি কি করব। কেননা আমি তার সাথে আইডেন্টিফাই করতে পারি আমাকে, কিন্তু সেও তারও আমার মতোই নলেজ কম, কাজেই গাইডেন্স পাওয়ার জায়গাটা আসলে তার কাছ থেকে হবে না, একেবারেই হবে না। একদম ঠিক বলেছ আপু, যে গাইডেন্স পাওয়ার জায়গাটা আসবে না, কেননা সে তো আমার বয়সী একটা মানুষ, তার নলেজ ক্যাপাসিটি কতটুকুই বা হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো অনেক সময় এমন কিছুর সাথে জড়িয়ে যায় যেটা কিনা আমাদের সমাজের মধ্যে আমরা সেই জিনিসটাকে আমরা কখনোই স্বীকার করতে চাই না, বা আমরা সেটাকে কখনোই ভালো হিসেবে গণ্য করি না। যেমন সেই কারণে বাবা মায়েরাও খুব আসলে শঙ্কিত থাকেন।
অ্যাকচুয়ালি বাবা মায়েদের মধ্যে কি চলতে থাকে এই যে তারা দেখতে থাকেন, আমার মনে হয় তাদের বোধহয় একটা ভয় কাজ করে যে আমার সন্তানটা আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো আপু, যে ভয় কাজ করে বলতে কি, যে ওরা সবসময় মনে করে যে আমাদের প্যারেন্টসদের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে আমার সন্তান যদি আমার সব কথা শুনে তাহলে সে হচ্ছে গিয়ে একটা ভালো সন্তান। যদি সে তার মতো করে কোনো কিছু বলার চেষ্টা করে, তার মানে সেই সন্তানটা আস্তে আস্তে বকে যাচ্ছে, সে আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কথাগুলো আমরা প্রায়ই শুনি। তো এই যে হাতছাড়া হয়ে যাওয়া, আসলে কি সন্তানটা হাতছাড়া হচ্ছে, নাকি সে তার মতো করে চাচ্ছে যে বিষয়গুলোকে একটু কেউ শুনুক, কেউ বুঝুক, একটু এক্সপ্লোর করুক? কেননা একটা সন্তানকে আমরা জোর করে কথা শোনাতে পারি, বকা দিয়ে হোক, আদর করে হোক, তাকে কোনো না কোনো ভাবে আমরা কথা শুনিয়ে ফেলি যে তুমি এটা করতেই হবে, তার ইচ্ছার বিরুদ্ধে হলেও হয়তো সে করে ফেলে। কিন্তু এই মানুষটা যখন একটু করে বড় হয়, কিশোর কিশোরী হয়, তখন কিন্তু সে আর এটা মানতে চায় না। তো এই যে মানতে চায় না, সেটা আবার পরিবার মেনে নিতে পারে না। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের আসলে কেন মানতে চায় না? হ্যাঁ, এটা কেন মানতে চায় না, কেননা আমরা সবসময় মনে করি যে এই যে আমার সন্তানটা তো আমার মতো, আমি যা বলছি সেটাই তো ওর জন্য ভালো। ও কি ভালো বোঝার মতো ওর বয়স হয়েছে? আমরা আসলে সন্তানটাকে সবসময় মনে করি যে ও ওর ভালো বুঝতে পারবে না, ওর ক্যাপাসিটিটা আমরা কাউন্ট করি না। ওকে আমরা সবসময় মনে করি যে ও বুঝবে না, ওর ডিসিশনটা আমি মেক করে দিই। আমরা পরিবার থেকে তার ডিসিশনটা মেক করে দিই। এক্ষেত্রে যেটা হয়, সন্তানের মধ্যে যে ডিসিশন মেকিং এর যে স্কিলসটা, ওটা কিন্তু তার মধ্যে আর ডেভেলপ ওভাবে হয় না। আজকে এত সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার আরেকটা কারণ হলো যে আমরা আসলে সঠিক প্যারেন্টিং এর স্টাইলটা কি, বা কোনটা যে ভালো বাচ্চাদের জন্য ভালো প্যারেন্টিং, ফাংশনাল প্যারেন্টিং, সেটা নিয়ে আমরা যদি আজকে জানতে পারি, হয়তো কিছুটা হলেও আমরা এর ব্যাপারে একটু সচেতনতা তৈরি করা যাবে। আচ্ছা, প্যারেন্টিং নিয়ে হ্যাঁ। তো প্যারেন্টিং এর ব্যাপারটা হচ্ছে যে মোস্টলি দেখা যায় যে প্যারেন্টিং 4টা স্টাইলের হয়ে থাকে। একটা হচ্ছে অথরিটেরিয়ান, একটা হচ্ছে অথরিটেটিভ, একটা হচ্ছে পারমিসিভ, আর একটা হচ্ছে নেগলেক্টিভ প্যারেন্ট। সো এই যে আমরা 4 স্টাইলের প্যারেন্টিং, এটা হয়তো নাম শুনলে কেউ বুঝবে না যে কার কাজটা কেমন। তো আমরা যদি দেখি যে অথরিটেরিয়ান প্যারেন্টিং নিয়ে যদি আলোচনা করি, অথরিটেরিয়ান প্যারেন্টিং হচ্ছে তারা যারা কিনা বাচ্চাদের সাথে অনেক বেশি স্ট্রিক্ট ভাবে সবকিছু মেনটেন করে, যে বাচ্চা কোনো কথা তারা শুনবে না, বরং বাচ্চারা বাধ্য তার কথা শুনতে। বাচ্চাদেরকে অলওয়েজ অনেক বেশি ডুজ এন্ড ডোন্টস এর মধ্যে ওনারা বড় করেন, এবং বাচ্চা যদি কোনো কিছু একটু ভুল করে ফেলে, সেখানে পানিশমেন্টের একটা বিষয় এখানে চলে আসে। তো বাচ্চার যে একটা নিজস্ব কথা বলার ধরন আছে, বা বাচ্চা যে কিছু একটা বলতে চায়, তার কথাও যে শুনতে হবে, এই বিষয়টা এখানে কাজ করে না। এবং এই ধরনের প্যারেন্টিং এ যারা বড় হয় বাচ্চারা, তারা আসলে অনেক বেশি নিজেদের ইমোশনটাকে সাপ্রেস করে রাখতে একটা পর্যায়ে এসে কিশোর কিশোরী বয়সে এসে এটা আউটবার্স্ট করে। এটা হয়। আরেক ধরনের প্যারেন্টিং এর স্টাইল আছে অথরিটেটিভ। সেটা হচ্ছে যথেষ্ট, আমি বলবো যে ফাংশনাল একটা প্যারেন্টিং স্টাইল। এটা হচ্ছে বলা যায় যে প্রবলেম সলভিং এর দিকে যায়। এখানে একটা সন্তানকে ছোট মানুষ হিসেবে না, একটা মানুষ হিসেবে কাউন্ট করা হয়। তার যতটুকু একটা কিছু বলার থাকুক না কেন, সেটাকে খুব গুরুত্ব দিয়ে শোনা হয়। এবং এখানে আলোচনার একটা বিষয় আছে যে আমার সন্তান, তাকে আমি কন্ট্রোল না করে আমরা বরং তার সাথে ডিসকাস করি কোনো একটা ব্যাপার। এই বিষয়টা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং এ হয়। আরেক ধরনের প্যারেন্টিং এর স্টাইল আমরা দেখি, সেটা হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং। এখানেও দেখা যায় যে বাচ্চাদেরকে বাবা মারা প্রচন্ড ভালোবাসছে, এবং অতিরিক্ত ভালোবাসার কারণেই বাচ্চারা দেখা যাচ্ছে যে তাদের যে ব্যক্তিত্বের ধরনটা, সেটা হয়ে যাচ্ছে এমন যে আমি যেটা চাই সেটাই হতে হবে। এবং এখানে দেখা যায় যে পারমিসিভ প্যারেন্টিং এ বাচ্চাদের মানে ব্যাপারটা অনেকটা চাইল্ড ড্রিভেন, মানে বাচ্চা যেটা বলবে সেটাই হবে। আমি এখন টিভি দেখবো, আমি টিভি দেখবো, আমার এখন এই খেলনাটা লাগবে, আমার এটাই লাগবে। তো এই বাচ্চাটা যখন কিশোর কিশোরী বয়সে আসে, কারণ তারা এক ধরনের অভ্যস্ততার মধ্যে চলে আসে যে আমার সবকিছু তো পূরণ হচ্ছে, তাই না? তো এইটা, এবং এটা হতে হতে দেখা যায় যে তখন সে যা বলছে বাবা মা সেটাই শুনছে। এবং এই বাচ্চাটা যখন কোনো না কোনো ভাবে একটা অনৈতিক কোনো কিছু বা ড্রাগের দিকেও যদি সে নিজেকে ওইভাবে ড্রাইভ করে, বাবা মা দেখা যায় যে অনেকটা ফোর্স করে, বাবা মা চায় যে সে করবে না, কিন্তু অনেকটা ফোর্স করে হলে বাবা মার কাছ থেকে তারা সে টাকাটা নিয়ে নেয়, বা অনেক কিছু সে ট্যান্ট্রাম শো করে, এবং আর ধীরে ধীরে দেখা যায় যে সে এটাতে মানে অ্যাডিকশনের দিকে সে চলে যায়। আরেক ধরনের প্যারেন্টিং আছে, সেটা হচ্ছে নেগলেক্টিং প্যারেন্টিং। নেগলেক্টিং প্যারেন্টিং কি, আমার বাচ্চা যা ইচ্ছে তাই হোক, সে
যত খুশি সে মোবাইল দেখুক কিচ্ছু যায় আসে না, মানে বাচ্চার কোনো ইমোশনাল যে কি বলবো ইমোশনাল জায়গাটাকে ওভাবে অ্যাড্রেস করা হয় না। মানে বাচ্চা কি করছে সেটা খুব একটা খবর রাখছে না প্যারেন্ট, কিসের ভেতর দিয়ে যাচ্ছে সেই জায়গাগুলো প্যারেন্টের কাছে ওভাবে অ্যাকনলেজ দ্যাট ইজ নেগলেক্টফুল প্যারেন্টিং। থ্যাংক ইউ মৌরি। আমরা একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, এসে তারপর আমরা শুনবো যে এই প্যারেন্টিং স্টাইল গুলো স্পেসিফিকলি টিনেজে কি কি ইম্প্যাক্ট আছে। অলরেডি বলেছো কিছু, আর একটু এক্সটেন্সিভলি আমরা শুনবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মেন্টাল হেলথ প্রফেশনাল এবং ট্রেনার খাদিজা মৌরির সাথে কিশোর বয়সীদের প্যারেন্টিং এর প্রতিবন্ধকতা এবং করণীয় এই বিষয়ের উপর। এই প্রত্যেকটা প্যারেন্টিং এর সম্পর্কে আসলে আমি আরেকটু ডিটেইলে জানতে চাই যে এই প্যারেন্টিং এর ইম্প্যাক্ট কি। তুমি যেমন বলেছো যে অথরিটারিয়ান যে প্যারেন্টিং আছে সেই প্যারেন্টিংটা বেশ শাসনমূলক এবং সেখানে বেশ শাস্তিও দেওয়া হয়। তো সেখানে তুমি বলেছো যে এর প্রভাবে সন্তানরা বড় হতে হতে সব ওদের আবেগগুলোকে দমিয়ে রাখে এবং একটা সময় আউটবার্স্ট হয়। সেই রিফ্লেকশন গুলো কি কি রকমে হতে পারে? অনেক সময় দেখা যায় যে অথরিটেরিয়ান যে প্যারেন্টিং আছে এখানে বাচ্চার যেহেতু নিজের কোনো ওপিনিয়ন বা তার যেহেতু কথা বলার জায়গাটা ওখানে থাকে না, কিন্তু আমরা সবসময় দেখি যে একটা ছোট বাচ্চা সবসময় কথা বলতে চায়। তো ওই বাচ্চাটা যখন ছোটবেলা থেকে দেখছে যে আমার বাবা মা বা কেউই আমার পাশে নেই যার সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারি, কথা বলতে পারি, তো সে সবসময় এগুলো কি করে নিজের ভেতরে রেখে দেয়। তো নিজের ভেতর যখন আমরা এই জিনিসটা রেখে দেই, আমার মনে হয় যে আমি বড় হয়ে এই জিনিসটা করবো, যে জিনিসটা আমি এখন পারছি না আমি বড় হয়ে পারবো। তো ওদের সাবকনশিয়াস মাইন্ডে সবসময় এটা থাকে যে এখন না পরে। তো নিজেকে স্বাধীন করার একটা বিষয় সবসময় তাদের মধ্যে থাকে। তো তখন তারা কি করে যে যখন কিশোরী বয়সটাতে আসে, যেহেতু তাদের সাথে বাবা মার বন্ডিংটা অতটা স্ট্রংলি ডেভেলপ হয় না বা কেয়ার গিভারের বন্ডিংটা স্ট্রংলি হয় না, তো তখন তারা কি করে তাদের মতো করে একটা জগৎ তৈরি করে। সেই জগতে তারা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে সেই জগতে থাকে হচ্ছে কি তাদের বন্ধু, তাদের সহপাঠী, তাদের বয়সে যারা আছে বা তাদের থেকে হয়তো একটু ওল্ডার যারা আছে পিপল, তাদের সাথে হয়তো তার বন্ধুত্ব করে। কিন্তু সেটা বাবা মার সাথে হয় না, কারণ পরিবারের ভেতরে সে ওই ওয়ার্মথ বা সিম্প্যাথি জায়গাটা কখনোই তার জন্য ছিল না, যেখানে ছিল শুধু শাসন এবং শাসন। তো সেই জায়গা থেকে বাচ্চাটা যখন দেখে, এবং মোস্ট অফ টাইম দেখা যায় যে তার যেহেতু ইমোশনাল জায়গাটা কখনো এভাবে রিলিজ হয় না ফাংশনাল ওয়েতে, তো সে খুঁজতে থাকে কোথায় আমার একটা বিলঙ্গিংনেস আছে। তো এই বিলঙ্গিংনেস এর জায়গাটা যখন সে পায়, অনেক সময় দেখা যায় যে আমরা যখন ক্লায়েন্ট দেখি বা আমরা যখন আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে দেখি, যখন আমরা কিশোরী বা ইয়াং অ্যাডাল্টদের সাথে যখন আমরা কথা বলি যারা কিনা মাদকাসক্ত আছে, তখন তারা বলে যে তারা তাদের বাবা মা খুব তাদেরকে শাসন করতো, খুব মারতো, ছোটবেলায় একটু ভুল করলেই মারতো, পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট হলেই মারতো, শাসন করতো, ওয়াশরুমে আটকে রাখতো। এই যে তাদেরকে এইভাবে কথাগুলো বলা, মানে এই যে তাদেরকে প্রতিনিয়ত একটা ট্রমার ভিতর দিয়ে তারা গেছে এবং সেগুলো এই উন্ড গুলো কখনোই তাদের হিল হয়নি। আচ্ছা, তো এরপরে দেখা যায় যে তখন তারা নিজেদের মতো করে তারা একটা প্লেজার ফলো করার চেষ্টা করে, আনন্দ খোঁজার চেষ্টা করে, এবং এই আনন্দটা তখন বেছে নেয় হিসেবে ড্রাগের মাধ্যমে। এবং এতে করে দেখা যায় কি যে বাচ্চা কাচ্চার সাথে যদি বাবা মার যে এই গ্যাপটা যতটুকু কমানো যায়, ততই বাবা মা সন্তান হিসেবে আমরা বলতে পারি যে তাদেরকে আমরা একটা ওই সেফ জোনে রাখতে পারি অ্যাটলিস্ট। কেননা প্যারেন্টিং এ তো অ্যাকচুয়াল কোনো গাইডলাইন নেই যে তুমি এই ওষুধটা খেলে তোমার এই অসুখটা এভাবেই ভালো হয়ে যাবে। আমরা শুধু একটা রিসার্চ বেস কথা বলতে পারি যে গবেষণায় দেখা গেছে যে যাদের প্যারেন্টিং এর স্টাইলটা অথরিটেরিয়ান, যেসব বাচ্চারা অনেক বেশি কি বলবো কঠোর শাসনে বড় হয়, সেসব বাচ্চারা অনেক ডিপ্রেশনে থাকে, অনেক এনজাইটিতে তাদেরকে আমরা দেখতে পাই, অনেক অ্যাঙ্গার ইস্যু থাকে তাদের, এই বিষয়গুলো তাদের মধ্যে অনেক দেখা যায়। একটা জিনিস এরকম হয় না যে তার জন্য যেহেতু সব ডিসিশন গুলো তৈরি করে দেওয়া হচ্ছে, সে তো নিজের জন্য ডিসিশন নিচ্ছে না। তো একটা সময়ের পরে যখন সে বেশ খানিকটা বড় হয়েছে, তখন কিন্তু বাবা মায়ের দিক থেকে প্রত্যাশা থাকে যে তুমি কেন তোমারটা করে নাও না। এক্স্যাক্টলি, যে তুমি বড় হয়েছে এখন তুমি তা কেন তোমার ডিসিশন নিচ্ছ না।
কিন্তু বাচ্চা তখন কিভাবে বলবে যে আমি তো ছোটবেলা থেকে আমি কখনো আমার ডিসিশন নিতে আমি শিখিনি, আমার মধ্যে তো কনফিডেন্সটাই নেই যে আমি একটা ডিসিশন নিব এবং সেটা যে ঠিক হবে। আমরা তো ওর সেলফ এস্টিমটা ছোটবেলা থেকেই নষ্ট করে দিয়েছি। এক্স্যাক্টলি, সে তো আসলে শিখলোই না কখনো। এবং তখন যখন বাবা মায়েরা ওই হাতটা গুটিয়ে নেন, ডিসিশনটা তাকেই নিতে বলেন, তখন সে একদম একটা গভীর সমুদ্রে পড়ে যায়। এবং সেখানে গিয়ে তার দেখা যায় বিভিন্ন ডিসফাংশন গুলো বের হচ্ছে। তুমি যেরকম বললে যে ডিপ্রেশন তাদের ভেতরে থাকে, এংজাইটি তাদের ভেতরে থাকে, অনেক সময় কিন্তু সেই সময় গিয়ে এই এংজাইটি ডিপ্রেশনের রিফ্লেকশন গুলো দেখা যায়। আগেও হয়তো ছিল, কিন্তু সে যখন কমপ্লিটলি তাদের আন্ডারে ছিল, তাদের গাইডেন্সে ছিল, সে তো ওটাই তার কমফোর্ট জোন, সে সিকিউর একটা অবস্থায় ছিল, ওখানেই সে ঠিকঠাক ছিল। কিন্তু যখনই সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হলো, কারণ আসতেই হবে, এটা সম্ভব না কারো জীবনেই যে সে সম্পূর্ণভাবে তার বাবা মায়ের গাইডেন্সের আন্ডারে থাকবে, এটা তো সম্ভব না। একটা সময় সে বের হয়ে আসবেই, এবং তখন তার এই ধরনের সিমটম গুলো বেরিয়ে আসতে শুরু করে। এক্স্যাক্টলি। এবং এটা আমরা দেখি যখন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমরা যখন দেখি, তাদের পারফরমেন্স এংজাইটি হয়। এখন যখন আমরা দেখি যে এইসব স্টুডেন্টরা, তাদেরকে যখন কোনো কিছু একটা প্রেজেন্টেশন দিতে হয়, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, তাদেরকে ছোট ছোট ডিসিশন মেক করতে হয়, তারা সেগুলো তো পারছে না। তাদের এই ইনকেপাবিলিটি গুলো দেখা যায় তাদের কাজের মাধ্যমে। এবং যখন তাদের সাথে তারা এটা কেন স্বীকার করবে যে আমি পারছি না, এটাও তো আমি করব না। তো সেই জায়গা থেকে তখন তারা রিলিজের একটা জায়গা হিসেবে চিন্তা করে যে ঠিক আছে, আমি তাহলে ফ্রাস্ট্রেশন চলে আসে তাদের মধ্যে, ডিপ্রেশন চলে আসে, এবং তখন তারা বিভিন্ন মাদকের দিকে তারা হয়তো ঝুঁকে যায়। এই বিষয়গুলো আমরা দেখি। এবং এইসব ক্ষেত্রে প্যারেন্টদের কাছ থেকেও কিন্তু তাদের ওই জায়গাটা আসে যে তারাও বলতে থাকে যে তুমি পারো না কেন। সবসময় বাচ্চাদেরকে একটা ক্রিটিসাইজ করার, এবং খুবই ক্রিটিসিজম আমি বলবো না খারাপ, তবে কনস্ট্রাকটিভ হতে হবে সেটা, তাই না? কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা আমরা করি না বাচ্চাদেরকে। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না বলে যদি একটা ফিডব্যাক যদি দেওয়া যায় বাচ্চাদেরকে, আমরা কখনোই পজিটিভলি সেই ফিডব্যাকটা দেই না। বাচ্চা যদি দেখা যায় যে স্কুলের কোন একটা এক্সামে সে যদি 100-এ 100 কেন পেলো না, সে কেন 90 পেলো, সেটা নিয়ে আমরা তাকে কথা শোনাই। এবং সবসময় যেটা সে কম্পেয়ার করা, যেটা কিনা অনেক বেশি আমরা সব ক্ষেত্রে দেখি। একটা ছোট সন্তানকেও যেমন কম্পেয়ার করা হচ্ছে তার একাডেমিক পারফরমেন্স নিয়ে, আবার দেখা যায় যে এই সন্তানটা যখন বড় হচ্ছে তখন তাকে কম্পেয়ার করা হচ্ছে তোমার এই বন্ধু তো এই ইউনিভার্সিটিতে চান্স পেলো, তুমি কেন পেলে না? তোমাকে কি কম আমরা দেখাশোনা করেছি? তোমাকে কি কম কিছু দিয়েছি আমরা? এই যে প্রতিনিয়ত বাচ্চাকে গিল্ট ফিল করানো, অলওয়েজ একটা গিল্ট ট্রিপে রাখা, অলওয়েজ একটা ব্লেমের মধ্যে রাখা, যে যখন আমি সবসময় একটা ব্লেমের মধ্যে থাকবো, একটা গিল্টের মধ্যে থাকবো, আমি তখন আমার হ্যাপিনেসের জন্য আমি কোথায় যাব? এবং বাচ্চাটির ভেতরে যে আইডিয়া গুলো কাজ করে সেটা হচ্ছে যে আমার কোনো কিছুই ভালো না, হ্যাঁ, আই এম নট গুড এনাফ, আমাকে এত ক্রিটিসাইজ কেন করছে। এবং সে অনেক ধরনের ইনজাংশন, যেটাকে আমরা বলি, সে নিজের মধ্যে অনেক কিছু স্টেটমেন্ট নিয়ে বড় হয়। আই এম নট কেপেবল, আই এম নট ভ্যালুড, আই এম নট ইম্পর্টেন্ট। এই যে এই বিষয়গুলো এগুলো সে ধারণ করে নিজের মধ্যে, যে নিজেকে ভালোবাসতে শেখে না। এবং যখন আমি নিজেকে ভালোবাসতে শিখি না, তখন যে কেউ খুব ইজিলি কিন্তু আমাকে চাইলেই তার মধ্যে ডাইভার্ট করে ফেলতে পারবে, এবং তখন তার ডাইভার্টেড হয়ে যায়ও, যেটা আমরা দেখি। হ্যাঁ, অনেককে আমি বলতে শুনেছি যে আমি ড্রাগ নেই কারণ আমাকে তো ফিল করানোই হয়েছে যে আমি ভালো না, আমি গুড এনাফ না, আমি কোনো কিছু পারি না, আমি কিছুরই যোগ্য না, তাহলে আমি ড্রাগ নেই, আমি তো খারাপই হব, সেটাই, আমি খারাপই কাজ করব। আমরা এই বিষয়গুলো আসলে অনেক বেশি দেখি এই সমাজে। তো সেক্ষেত্রে প্যারেন্টদেরকে আমার মানে কিশোর কিশোরীদের বাবা মাদেরকে আসলে এই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে, যে কিভাবে আমরা তাদের সাথে কথা বলবো। আমি সেই জায়গাটাতে আসবো। আমি একটু বাকি প্যারেন্টিং গুলো সম্পর্কে আরেকটু ডিটেইলে যদি ইম্প্যাক্ট গুলো সম্পর্কে জেনে নিই। এটা গেল শাসনমূলক। এবার আরেকটি বলেছো যেখানে পারমিসিভ প্যারেন্টিং, যেখানে সবকিছুরই পারমিশন আছে, তো সেখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের ইম্প্যাক্টটা কি? আচ্ছা, পারমিসিভ প্যারেন্টিংটা যেটা বলেছিলাম যে চাইল্ড ড্রিভেন, মানে বাচ্চা যেটা চাচ্ছে তাকে সেটাই দিতে হবে। এবং এটার সাথে আমি বলবো যে আমাদের সমাজে এখনো কিন্তু খুব ক্ষুদ্র পরিসরে হলেও, হয়তো অনেক বেশি এক্সটেন্ডেড না হলেও, বাবা মা, দাদা দাদি বা নানা নানি, চাচা ফুপু, মামা খালা, আমরা কিছুটা হলে এর মধ্যে আছি সীমাবদ্ধ। তো সেখানে দেখা যায় যে আমি যখন আমার বাচ্চাকে বড় করছি একভাবে,
আরেকজন এসে তখন তাদের ভালোবাসা থেকে হয়তো বাচ্চাকে আরেকটা কথা বললো। তো যেটাকে আমরা বলি মাল্টিপল গাইডেন্স। তো মা হয়তো এক ধরনের শাসনের মধ্যে বাচ্চাকে রাখতে চাচ্ছে বা এক ডিসিপ্লিনের ভিতর রাখতে চাচ্ছে বা প্যারেন্টরা চাচ্ছে, কিন্তু গ্র্যান্ড প্যারেন্টরা দেখা যাচ্ছে যে চাচ্ছে যে না, বাচ্চা যেটা বলবে সেটাই। ও যেখানে বেড়াতে যেতে চাবে আমরা সেখানেই যাব, ও যেটা খেতে চাবে আমরা সেটাই খাবো, ও আজকে এটা খেতে চাচ্ছে না, এটা হবে না। সো এতটাই চাইল্ড ড্রিভেন থাকে এই বিষয়গুলো, তো বাচ্চাটা বুঝে নেয় যে সে হচ্ছে ওভারলি ইম্পর্টেন্ট এবং ও ছাড়া ও যা বলবে তাই হবে, তার মতো হচ্ছে না, তার মতো করে যখন অন্যরা ভাবছে না, সে পরিচালনা করতে পারছে না, তখন সে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং অ্যাটেনশনটা যেহেতু সবসময় ওই অপারেট করতে চায়, অপারেটিং মোডে শেষ থাকতে চায়। আচ্ছা, একটা বিরতির আবার সময় হয়েছে, তার মানে পারমিসিভ জায়গাটাতে থাকলে তুমি যেটা বলেছো যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, সেটাও অ্যাকচুয়ালি হেল্পফুল না, এবং সেই বাচ্চারা অনেক বেশি ডিমান্ডিং হয়ে থাকে। এই যে বড় বড় জিনিস চাওয়া এবং মাদকে আসক্ত হওয়ার জায়গাটাও সেক্ষেত্রে হয়। অনেক বাচ্চাদের বাবা মা, মানে অনেক পরিবারকে দেখেছি যে এমন ভাবে ওরা মাদকই চাচ্ছে বাবা মার কাছে যে বাবা মা সেটা এনে দিতে বাধ্য হচ্ছে, এমনও কিছু ব্যাপার থাকে। সেই জায়গাগুলোকে তুমি বলছো পারমিসিভ প্যারেন্টিং। একটা বিরতি নিয়ে আবার এসে কথা বলছি। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি আবার ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে খাদিজা মৌরির সাথে কিশোর বয়সীদের প্যারেন্টিং এর প্রতিবন্ধকতা এবং করণীয় এই বিষয়ের উপর। মৌরি, যেখানটিতে ছিলাম যে প্যারেন্টিং স্টাইল তুমি বলেছো, আমরা ইম্প্যাক্ট গুলো সম্পর্কে শুনছি, নেগলেক্টফুল প্যারেন্টিং নিয়েও একটু বলেছো। অল্প করে কি বলবে? আমি ওই ফাংশনাল প্যারেন্টিং যেটা, ওটা সম্পর্কে একটু বেশি জানতে চাই। নেগলেক্টফুল প্যারেন্টিং হচ্ছে সেটাই যে আমার বাচ্চাটার খুব ছোটখাটো ব্যাপারগুলো বা বড় ব্যাপারগুলো আমি ওভাবে কখনো কাউন্ট করছি না। আমি যদি একটা এক্সাম্পল দিই, প্রভাব পড়ছে তাদের উপর। হ্যাঁ, এটাতে ওর উপর যেটা প্রভাব হচ্ছে, ও ইমোশনালি সম্পূর্ণভাবে নিজেকে শাটডাউন করে ফেলছে। সে একেবারেই কোনো ধরনের ইমোশনকে সে বা অনুভূতিকে সে কখনোই প্রকাশ করতে পারে না, এবং সে সবসময় মনে করে যে দিস ইজ হু আই এম, যে আই এম নট লাভেবল অ্যাকচুয়ালি। সেটা ফিল করে যে আই এম নট লাভেবল, আমার কোনো কিছু যেহেতু খেয়াল করা হয় না, আমার ইমোশনাল জার্নি, এবং ইনভিজিবল মনে করে নিজেকে, যে আই এম ইনভিজিবল, আমার কথাবার্তা খুব একটা দরকার নেই, ইম্পর্টেন্ট না কারো কাছে, আমি এখানে থাকলেও কারো কিছু এসে যায় না, আমি না থাকলেও কিছু এসে যায় না। তো এরকম একটা পরিবারে সে দেখা যায় যে বড় হয়, যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চা হয়তো একটা ব্যথা পেয়েছে, তখন বাবা মা বলছে যাও ওখানে যাও, নিজে ঠিক করে নাও নিজের ব্যথাটা, যেখানে সাবলুন আছে নিজে ব্যান্ডেজ দিয়ে দাও। এই যে বাচ্চাটা তখন দরকার ছিল একটা ছোট্ট ওয়ার্মথ, একটু বাবা মার মুখের একটা এক্সপ্রেশন, কেয়ার দরকার ছিল, যে মা নিজে গিয়ে কাজটা করে দিবে তার সাথে গিয়ে, এটা হয় না। তো রিসেন্টলি আমি একজন ক্লায়েন্টকে ডিল করেছিলাম। ক্লায়েন্টটার ছোটবেলা থেকে পারফরমেন্স এত বেশি ভালো ছিল, কিন্তু বাবা মা এত বেশি ব্যস্ত ছিলেন ওনাদের প্রফেশন নিয়ে যে বাচ্চা সেই পারফরমেন্সে যাওয়ার কখনো কোনো সুযোগ হয় নাই। আমি বেশি রিভিল করছি না, কারণ আমাদের কিছু কনফিডেন্সিয়ালিটি ইস্যু আছে। তো ওই বাচ্চাটা দেখা গেছে যে গভর্নমেন্ট লেভেলে, জাতীয় লেভেলে অনেক বড় বড় কিছু পুরস্কার পেয়েছে, কিন্তু সে যখন পুরস্কার পাচ্ছে, প্রথম স্থান অধিকার করছে, সেখানে কিন্তু তাকে ক্ল্যাপ করার মতো তার বাবা মা তার পাশে ছিল না। ইভেন যখন ফোন দিয়ে বলা হতো, তখন ফোন কেটে দিয়ে ঠিক আছে বাসায় এসে আমি তোমারটা দেখছি, দ্যাটস ইট। আমি ওই বাচ্চাটাকে প্রশ্ন করেছিলাম, সে তাও যখন আমার কাছে এসেছে, সে একটা গ্রোন আপ পারসন, সে মোটেও বাচ্চা ছিল না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি শেষ কবে কেঁদেছিলেন? এই কথাটা বলার পর সে যে কতক্ষণ চুপ করেছিল এবং চোখ দিয়ে যে তার কিভাবে পানি পড়লো, তখন আমি বুঝতে পেরেছি যে আসলে তার ইমোশনাল জায়গাটাকে এতটাই সে শাটডাউন করে রেখেছিল সম্পূর্ণভাবে। কেউ কখনো তার মাথায় ভাবে হাত বুলিয়ে বলেও নি যে আই এম সো প্রাউড অফ ইউ। সে ভালো করার পরেও সে কিন্তু ওই অ্যাপ্রিসিয়েশনটা পায়নি প্যারেন্টসদের কাছ থেকে। তো এই যে এটা কিন্তু নেগলেক্টফুল প্যারেন্টিং এর একটা চরম, আমি বলবো যে উদাহরণ, কেননা ওই বাচ্চাটা এতটা স্টুডিয়াস, কিন্তু সে এখন সম্পূর্ণভাবে ড্রপ আউট করে ফেলছে নিজেকে একাডেমিক্যালি। এই যে আমরা দেখি প্রতিনিয়ত বাচ্চাদেরকে ঝরে পড়তে বা ইয়াংদেরকে ঝরে পড়তে, শুধুমাত্র প্যারেন্টদের কাছ থেকে প্রপারলি তারা কিভাবে টেক কেয়ার করতে হবে, বাচ্চাদেরকে নার্চার করতে হবে, সেই জিনিসটা না পাওয়ার কারণে। সো এটা গেল আমার নেগলেক্টফুল প্যারেন্টিং। হ্যাঁ, খুবই হতাশাজনক আসলে। তো 4 ধরনের প্যারেন্টিং এর মধ্যে একটি স্টাইলকে তুমি বলেছো যেটা ফাংশনাল প্যারেন্টিং, যেটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং।
এটা সম্পর্কে এবার তুমি বলেছো যে এখানে আলোচনা থাকে, এখানে বাচ্চাকে অ্যাকচুয়ালি বাচ্চা হিসেবে না, একজন মানুষ হিসেবে ট্রিট করা হয়। একটু যদি ডিটেইলে বলো যে এই প্যারেন্টিং এ আসলে কি করা হয়। এই প্যারেন্টিং এ আসলে এটা আমি বলবো যে যথেষ্ট ফাংশনাল ফ্রম আদার প্যারেন্টিং স্টাইল। কেননা এখানে দেখা যায় যে বাচ্চার যে একটা খেলনাও যদি নষ্ট হয়ে যায়, সেটা যেমন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তার গুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্ব দিয়ে বাবা মা তখন ওটা নিয়ে তখন তার সাথে কথা বলে, এবং এটা অনেকটা প্রবলেম সলভিং এর একটা বিষয় এখানে চলে আসে। এখানে এটা এই যে কথা বলার যে ব্যাপারটা বলছো, কি কারণে এটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা কথা বলাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আমরা সবাই আমাদের জীবনে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে ইন্টারডিপেন্ডেন্ট। আমি কোনো একটা ব্যাপারে আমার বাচ্চাদের উপর ডিপেন্ডেন্ট, কেননা আমার ইমোশনাল জায়গাটা ওখান থেকে আসছে, ওখানে রিলিজ হচ্ছে। আবার বাচ্চারাও তাদের লাইফের সমস্ত কিছুর জন্য আমার উপর ডিপেন্ডেন্ট অ্যাজ এ প্যারেন্ট। তো আমাদের এই ইন্টারডিপেন্ডেন্সিটা আসলে আমাদেরকে হেল্প করে বেঁচে থাকার জন্য। এবং বাচ্চাটা যখন দেখে যে আমার গুরুত্বপূর্ণ বিষয়টা আমার বাবা মাও গুরুত্ব দিচ্ছে, তখন সেই নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে। আমি আমাকে গুরুত্বপূর্ণ মনে করছি, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। কেননা যখন আমি ভবিষ্যতে বড় হব, ইউনিভার্সিটিতে যাব, জবে যাব, তখন আমি যেন কনফিডেন্টলি বলতে পারি যে না, আমি যেটা ভাবছি সেটা হয়তো আমি ঠিক ভাবছি, এবং অ্যাটলিস্ট নিজেকে কনফিডেন্টলি প্রকাশ করার জন্য হলেও এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, আলোচনাটা ইম্পর্টেন্ট। এবং এতে করে হবে কি, সে নিজেকে মনে করবে যে আই এম কেপেবল অ্যান্ড ইটস ওকে টু নট টু বি ওকে। এটা খুব কঠিন একটা কথা, যে মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় আমরা ভুলও হয়তো করে ফেলি, কিন্তু সেটাকেও তখন পজিটিভলি অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো একটা বিষয় চলে আসে, যে পজিটিভ থিঙ্কিং এর জায়গাটাও তখন চলে আসে, নিজের সম্পর্কে নিজের যে ইতিবাচক ধারণাটা তখন চলে আসে এই প্যারেন্টিং স্টাইলে যেসব বাচ্চারা বড় হয় তাদের মধ্যে। ওকে, তো সেটা আসলে তাকে কিরকম অনুভূতি দেয়? এটা তাকে অনেক সেফ ফিল করে, সিকিউর ফিল করে ইমোশনালি। আমরা যখন সেফ অ্যান্ড সিকিউর থাকি, তখন আমাদের ভেতর আমরা অনেক ফার্ম থাকি। আমরা তখন যে কোনো কাজ আমরা তখন ভয় না, আমরা তখন কনফিডেন্টলি করতে পারি। বা ভয় যদি আমরা পেয়েও থাকি, আমরা তখন সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য ফাংশনাল ভাবে অনেক কিছু চিন্তা করতে পারি। আর ফিডব্যাকের যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাবা মারা তখন সন্তানের পজিটিভ কথাগুলো নার্চার যেমন করে, যে জায়গাটা তার জন্য গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটা তার জন্য দরকার সেই কথাটাও তারা বলে, এবং তাকে আবার সুন্দর করে বলে যে আমরা জানি তুমি সেটা পারবে। তো পজিটিভলি তাকে এই জিনিসগুলোকে তার ভেতর এমবেড করে দেওয়া হয়। আচ্ছা, মানে কনফিডেন্সও দেওয়া হয়, মানে ও অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় যাতে তার কনফিডেন্স বাড়ে, এবং তাকে তার কোথায় অসুবিধা হচ্ছিল সেই অসুবিধাটাকে ধরিয়ে দেওয়া হয়, পানিশমেন্ট না দিয়ে। চমৎকার, এবং এটাই আসলে সবার ফলো করা প্রয়োজন, তাই তো? তো এই জায়গাটিতে অ্যাকচুয়ালি টিনেজদের ক্ষেত্রে যদি টিনেজ কিছু এক্সাম্পল এনে বলো, যে টিনেজদের ক্ষেত্রে তো অনেক রকম সমস্যা হয়, একটু যদি ওদের চেঞ্জ গুলো সম্পর্কে ছোট করে বলো, যে ওরা কিসের কিসের ভেতর দিয়ে যায় এবং তারপরে বাবা মায়েরা কি কি ফেস করে। হ্যাঁ, এটা দেখা গেছে যে টিনেজ বয়সে যেটা হয়, ওদের অনেক লম্বা একটা সময় যায় হচ্ছে ওদের একাডেমিক কারণে, এবং এই বয়সটা যেহেতু খুবই ভালনারেবল, একটা খুব সেন্সিটিভ একটা এজ গ্রুপের মধ্যে তারা থাকে, তারা দেখা যায় যে অন্য অপোজিট জেন্ডার বা সেম জেন্ডার প্রতি দেখা যায় এক ধরনের আকর্ষণ তৈরি হয় তাদের। ইমোশনালি তারা অনেক ভাবে ইনভলভ হয়ে যায়, তারপর ফিজিক্যালি তারা অনেক কিছু চেঞ্জের ভিতর দিয়ে যায় তাদের ভেতরে। তো এই যে চেঞ্জেস গুলো হয় তাদের, এই চেঞ্জ গুলোর কারণে দেখা যায় কি অনেক সময় তারা অনেক এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলে যেটা হয় না তাদের জন্য আশানুরূপ না। তো সেক্ষেত্রে এই প্যারেন্টিং স্টাইলে যারা বড় হয়, সেই সব বাচ্চাদের অ্যাটলিস্ট একটা স্পেস থাকে যে তারা বাবা মার কাছে বা তাদের কেয়ার গিভারের কাছে এসে তারা কথা বলতে পারবে যে আমার সাথে এই বিষয়গুলো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের তো অনেক প্রশ্ন থাকে, আমাদের কাছে হয়তো অনেকের কাছে সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তাদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের কাছে এগুলো কোনো আনসার নেই। সেই আনসার গুলো যদি তারা পরিবেশ পায় তবেই এসে বাবা মাকে করতে পারে আসলে সেই প্রশ্নগুলো। আরেকটা বিরতির সময় হয়ে এসছে, তারপরে আমরা আবার আরো কথা বলছি। দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে।
আজ কথা হচ্ছে কিশোর বয়সীদের প্যারেন্টিং এর প্রতিবন্ধকতা ও করণীয় নিয়ে খাদিজা মৌরির সাথে। মৌরি, যে জায়গাগুলো নিয়ে আমরা কথা বললাম যে কিশোর বয়সে এই ধরনের অনেক রকমের চেঞ্জ হয়, তো সেই চেঞ্জগুলোর কারণে আসলে ওদের যে অনেক মনে প্রশ্ন থাকে, সেগুলো তো অনেক ক্ষেত্রে আসলে ওদের করবার জায়গা থাকে না। এবং বাবা মায়েরাও কিন্তু খুব চ্যালেঞ্জের ভেতরে থাকেন যে এই প্রশ্নগুলো যে বাচ্চাগুলো করছে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবেন। একটা প্রধান চ্যালেঞ্জের কথা তুমি বললে যে বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ তৈরি হওয়া, যেটা খুব স্বাভাবিক একটি আচরণ। এই জায়গাটি নিয়ে বাবা মায়েরা কিন্তু নিজেরা ভীষণ অস্বস্তির মধ্যে থাকেন এবং বেশিরভাগ বাবা মায়েদেরকেই আমি এভাবেই আইডেন্টিফাই করতে দেখেছি যে ওদের মধ্যে এইসব দুষ্টুমি এখন শুরু হয়ে গেছে, খারাপ হয়ে যাচ্ছে। এইভাবেই অ্যাকচুয়ালি জিনিসটাকে পোর্ট্রে করা। এই সম্পর্কে যদি তোমার দিক থেকে একটু এডুকেশন শেয়ার করো যে এই ব্যাপারটা কি আসলে খারাপ, আর বাবা মায়েরা আসলে এখানে কোথা থেকে অপারেটেড হয়ে ওদেরকে যদি এডুকেশন দেন আর কিভাবে এডুকেশন দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আসলে আমরা সবসময় দেখি যে এই যে বিষয়গুলো যেগুলো আলোচনা হচ্ছে, একটা সন্তান যখন এই কথাগুলো বলে তখন বাবা মা তাকে ওখানেই দেখা যায় যে স্টপ করিয়ে দেয়, বা বাবা মা হয়তো ব্যাপারে কথা বলতে চায় না। যে বাচ্চাটা কিশোর বয়সে প্রথম তার মধ্যে যে শারীরিক যে পরিবর্তন দেখা যায়, সে যখন এটা নিয়ে খুব সাহস করেও যদি সে একটাবার জিজ্ঞেস করে, কেননা একটা বাচ্চার মনে এত প্রশ্ন থাকে কিন্তু সে সাহস করে কি আদৌ জিজ্ঞেস করবে কিনা, এইটুকু নিয়ে তার ভেতরে অনেক তোলপাড় চলে। কিন্তু দেখা যায় যে তারপর যখন সাহস করে জিজ্ঞেস করে এবং তখন বাবা মার কাছ থেকে যখন সে আশানুরূপ উত্তর পায় না বরং তিরস্কার পায়, তখন সে কিন্তু একেবারেই শাটডাউন হয়ে যায়। তো সেই জায়গায় প্যারেন্টসরা যেন অ্যাটলিস্ট তাকে এটা বলে, তাকে যেন পূর্ব থেকে তাকে একটু গাইড করে রাখে এই বিষয়গুলোতে, যে দেখো একটু একটু করে তুমি বড় হচ্ছ, তোমার মধ্যে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসবে, যে পরিবর্তনই আসুক না কেন তুমি কিন্তু নির্দ্বিধায় আমাদের সাথে একেবারে নির্ভয়ে আমাদের সাথে শেয়ার করতে পারো। তো তাকে আগে থেকে জানিয়ে দেয়া, একটা ছেলে সন্তানকেও যেমন গাইড করা যায় এই ব্যাপারগুলোতে, আবার একটা মেয়ে সন্তানকেও গাইড করা যায়। একটা মেয়েও যখন তার প্রথম পিউবার্টির ভেতর দিয়ে যায়, এই সেই যাত্রাটা শুরু হওয়ার আগে যদি তাকে প্রি ওরিয়েন্টেড এই বিষয়গুলো নিয়ে তাকে জানানো যায়, তখন কিন্তু তার মধ্যে ওই ভয় বা ওই সংকোচটা ওভাবে কাজ করবে না, বা তার এটা মনে হবে না যে তার অনেক বড় কোনো অসুখ হয়েছে। কেননা আমরা প্রায়ই শুনি যে বাচ্চাটা কাঁদছে কেন, কারণ তার মনে হচ্ছে সে মরে যাবে, সে অসুস্থ হয়ে যাবে যখন তার ফার্স্ট পিরিয়ডের এই সময়টা আসে। তো এটা তো গেল শারীরিক বিষয়ের পরিবর্তন। ছেলেদেরও তো এরকম পরিবর্তন হয় এবং তারাও আসলে স্কুলে যেতে চায় না, তারা মনে করে তাদের অনেক বড় কোনো অসুখ হয়েছে, বা তারা মনে করে তাদের মধ্যে কোনো কন্ট্রোল নেই, তারা এটা কেন করলো, সেইমের ভেতর দিয়ে তারা থাকে সবসময়। তো পরিবার থেকে যদি তারা এই গাইডেন্সটা পায় যে না এটা খুবই স্বাভাবিক এবং এটা হচ্ছে দেখে তার মানে বোঝা যাচ্ছে যে তুমি একটা স্বাভাবিক চক্রের ভেতরে আছো, জীবন চক্রের ভেতরে, তখন কিন্তু তার ভেতরে ভয়টা কমে যাবে, তার ভেতর শঙ্কাটা কমে যাবে। এটা গেল পরিবারের কাছ থেকে পাওয়া। এবং ইমোশনাল জায়গাগুলোতেও যখন তাদেরকে এইভাবে যদি বলা হয় যে এটা খুবই স্বাভাবিক, এখন দেখা যাবে যে তোমার কোন একটা স্পেশাল মানুষ, একটা মানুষকে তোমার অনেক বেশি স্পেশাল মনে হচ্ছে, একটু বেশি ভালো লাগছে, তো সেটাতে কিন্তু তুমি অবাক হবা না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং এই যে স্বাভাবিক বিষয়টাকে স্বাভাবিক মনে করানো, এটা দায়িত্বটাও কিন্তু বাবা মা বা আমাদের যে পরিবারের কেয়ার গিভাররা আছে তাদের উপরে বর্তায়। তাদের সত্যিকার অর্থে তাই। আমার যেমন একজন ক্লায়েন্টের কথা মনে পড়ছে, বাচ্চাটির বয়স 16 বা 17। তো ওর একজনকে ভীষণ ভালো লেগেছিল, সেই ভালো লাগাটি সে তাকে শেয়ার করেছে এবং সেটি নিয়ে পরিবারকেও আবার জানিয়েছে। এবার ছোট মানুষ, 16-17 বছর বয়স, ওর জায়গাটি এরকম ছিল যে কাউকে ভালো লেগে গেছে, এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এটা আবার খুব অন্যায় একটা ব্যাপার হয়ে গেল, আমি তো অনেক বড় অন্যায় করেছি, তাহলে আমাকে এখন ওকেই বিয়ে করতে হবে। এবার যাকে ওর ভালো লেগেছে সে তো তখন বিয়ে করতে চাইছে না। তো সেই জায়গাটা সেই ছেলেটি খুব চমৎকার ভাবে এখানে একটা রোল প্লে করেছে, আমার খুব ভালো লেগেছে ওই ব্যাপারটা। কিন্তু মেয়েটি একটা খুব ভীষণ গিল্টের ভেতর দিয়ে যাচ্ছিল, যেখানে বাবা মাও আসলে সাহায্য করতে পারছিল না, যে এটা এখানে আসলে যে গিল্টের কিছু নেই, এটা যে একটা স্বাভাবিক অনুভূতি ওর ছিল। সেই জায়গাটা আমার খুব মনে পড়ছে যে ও খুব নিজেকে বলছিল যে আমি এত খারাপ একটা কাজ করলাম যে আমার ওই ছেলেটিকে আমার ভালো লেগে গেল, এটা তো একদম উচিত হয়নি, আমি তো
একটা পাপ কাজ করে ফেললাম এবং আমি তো আমার বাবা মায়ের সুযোগ্য সন্তান আর হতে পারলাম না। এক্স্যাক্টলি। তো এই ধরনের আমরা অনেক পাই, কারণ আমি যেহেতু ক্লায়েন্টের কথাই আসলো, তো আমারও একটা ক্লায়েন্টের একটা এরকম ইনসিডেন্ট আছে যে সেই 16-17 বছর একজন একটা ক্লায়েন্ট এসেছে আমার কাছে, এবং সে এমন একটা মানুষকে পছন্দ করে বা এমন একটা যেটা কিনা আমাদের সমাজে তার গ্রহণযোগ্যতাটা নেই, এবং সে আমার দিকে তাকিয়েছিল। এবং যখন পুরো একটা সেশন, আমরা জানি যে আমরা সেশন মিনিমাম 1 ঘন্টা, অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে প্রথম সেশন যদি হয় 1 ঘন্টা 1.5 ঘন্টাও হয়ে যায়। একদম শেষের দিকে এসে সে যখন আমাকে রিভিল করলো যে সে যাকে পছন্দ করে সে তাকে কেউ একসেপ্ট কেন করবে না, কারণ এটা তো ধর্মীয় এবং সামাজিক গ্রহণযোগ্যতাটা আমাদের দেশে নেই। এবং এটা বলে সে যখন আমার দিকে তাকিয়েছিল শুধুমাত্র আমার এক্সপ্রেশন দেখার জন্য যে আমি কোনো ধরনের নেগেটিভ এক্সপ্রেশন দেই কিনা, সে পুরো 80 মিনিট লাগালো পুরো সেশনের শুধুমাত্র এই কথাটা বলার জন্য যে তার জেন্ডারটা কি। তো এই যে বিষয়টা, এটা আসলে মানে সে একেবারেই শেয়ার করতে পারছিল না কারোর সাথে, কারণ এটা তার অথেন্টিক একটা ফিলিং, এবং এটা তার এই ফিলিংটা সে যার সাথেই শেয়ার করবে তার মনে হচ্ছে সবাই তাকে ভুল বুঝবে, কেউ তাকে ভালোবাসবে না, তার সমস্ত সাপোর্ট বন্ধ হয়ে যাবে, এবং সে তার একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে, তার বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। এবং যখন সে দেখলো যে একজন থেরাপিস্টের কাছ থেকে সে এই ধরনের কোনো জাজমেন্টাল কোনো এক্সপ্রেশন সে পায়নি, তখন তার মধ্যে আসলে অন্যরকম একটা রিলিফ তার ছিল যে না, সে একটা মানুষ, যে তার কথাও একটা জায়গা আছে যেখানে তার কথাটা শোনা হয়। তো সেই মানুষটা যদি একজন থেরাপিস্টের পাশাপাশি যদি আমাদের পরিবারের মানুষ যদি হয়, তাহলে হয়তো তার জন্য এই বিষয়গুলো আর অনেক সহজ হয়ে যেত এবং সে অনেক ভালোভাবে হয়তো আর পারফরমেন্সটা করতে পারতো একাডেমিক্যালি। সত্যিকার অর্থে। এবং এই যে কিশোর বয়স, এটাই তো আসলে ভুল করবার বয়স। এই সময় যদি যে ভুল তুমি বলেছো যে অনেক রকম ভুল হয়, সেখানে ড্রাগ এডিকশনের মতো একটা ভুল হতে পারে। তো সেই জায়গাগুলো নিয়ে যদি পরিবারে আসে এবং পরিবার থেকে যদি তাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়া হয় যে এটা ভুল হয়েছে, চলো আমরা সবাই মিলে ঠিক করি, আমরা সবাই মিলে এখান থেকে বের হওয়ার চেষ্টা করি, বা কারোর সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, ইমোশনাল রিলেশনশিপ নিয়ে তো ভীষণ ভাবেই হয়, তো সেখান থেকে চলো আমরা তোমার পাশে আছি, এই জায়গাটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু ওর কাছে একটা জায়গা তৈরি হয় যে আমি ভুলও করতে পারি, এবং ভুল করলে আমাকে যে সবসময় পানিশমেন্ট দেওয়া হবে বিষয়টা তা না, আমাকে সাপোর্টও দেওয়া হচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসা যায়। হ্যাঁ, একটা সুযোগ যে তাকে সুযোগ পাওয়া সম্ভব। আরেকটা জিনিস আপু, যে পরিবার, একটা মানুষ যদি অ্যাডিক্টেড হয়, ও একটা সন্তান যদি অ্যাডিকশনের দিকে এসে ঝুঁকেও যায়, আমরা শুধু তাকে যেন একদম আইসোলেট করে না রাখি, বা তাকে যেন আমি একটা লেবেল দিয়ে না দিই যে ও তো এরকম ছিল। তো এটা কিন্তু পরবর্তীতে সে যদি আবার ভালো হতে চায়ও অনেক সময় বাধা তৈরি করে। কেন? কারণ হচ্ছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা অনেক সময় থাকে না, বা পরিবার থেকেও হয়তো দেখা যায় যে তাকে ওভাবে আর দেখা হচ্ছে না যেটাতে আগে তাকে দেখা হতো। তো সেই ক্ষেত্রে এই ধরনের অ্যাডিকশনের ভিতর দিয়ে যারা আছে, যারা ভালো হতে চাচ্ছে বা ভালো হয়েছে, যেন রিল্যাপস না করে, সেজন্য পরিবারের প্রতিটা মানুষকে কিন্তু অনেক বেশি সচেতন এবং পজিটিভ থাকতে হবে মানুষটার প্রতি। এই অ্যাডিকশন বিষয়ে পরিবার থেকে কিছু জায়গা থাকে যে তারা মনে করে যে এই বিষয়ে বাচ্চাদের সাথে কথা বলা একদমই উচিত নয়, কিন্তু আসলে খুব ভালোভাবেই কথা বলা উচিত, এবং এডুকেশন গুলো তুমি যেরকম বললে যে বাবা মায়ের কাছ থেকে আসাটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এবং সেখানে তাহলে প্রপার ইনফরমেশন পাওয়া সম্ভব। এবং বাচ্চারাও কিন্তু রিসার্চে দেখা গেছে যে বাচ্চারাও আসলে চায় তাদের বাবা মায়েরই কাছ থেকে শুনতে, এবং তাদের সমস্ত কিছু তারা বাবা মায়ের কাছে শেয়ার করতে চায়। আমি এখানে বাবা মার পাশাপাশি আরেকটা কথা বলবো যে অনেক প্যারেন্টরা আছে যারা কিন্তু আমরা এডুকেটেড না, তাই না? তো প্যারেন্টসদের পাশাপাশি আসলে এখানে ইনস্টিটিউশনাল যে বিষয়টা আছে, যে আমরা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদেরও কিন্তু অনেক বড় একটা শিক্ষকের একটা অনেক বড় দায়িত্ব আছে, কেননা আমরা একটা বড় ভূমিকা রাখে। আমাদের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি মৌরি, অনেক ধন্যবাদ আজকের এই চমৎকার আলোচনায় অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এত সময় উপযোগী একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আমাকে এখানে বলার জন্য। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আশা করি আপনারা সঙ্গে থাকবেন, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।